এবারে আনন্দ আড্ডা। চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা ও স্ট্যান্ড আপ কমেডিয়ান সামি দোহার কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই জানতে চাই কমেডিয়ান কিভাবে হয়ে উঠলেন? কমেডিয়ান হওয়াটা আসলে আমার যে মানে কখনো লাইফে প্ল্যান ছিল এটা এরকম না। মানে আমি বলি যে আমার এখন লাইফের ফেজ 2 চলছে। ফেজ 1টা ছিল আমি একটা ইঞ্জিনিয়ার ছিলাম, এখনো আছি, কনসালটেন্সি করি, কাজ করি, আমি দেশের বাইরে ছিলাম। আর যেটা হতো যে আমি ইউটিউবে অনেক দেখতাম স্ট্যান্ড আপ কমেডি, সে অনেক আগে থেকে 2005-06 থেকেই ইউটিউব যখন প্রথম আসা শুরু করলো তখন আমার স্ট্যান্ড আপ কমেডির অনেক ভিডিও ক্লিপস দেখতে ভালো লাগতো। তারপরে দেখলাম নাভিদ মাহবুব উনি বাংলাদেশে ফেরত এসেছেন। বুঝলাম যে খুব মানে ভালো একটা কিছু হতে যাচ্ছে। হ্যাঁ, মানে অনেকেই তো অনেক রকমের বুদ্ধি বিবেচনা ছাড়া অনেক কাজ করে ফেলে, তো উনি এখানে এসে একটা কমেডি ক্লাব করে ফেলেন। তখন ছিল বাড়িধারাতে আন্ডারগ্রাউন্ডে একটা প্লেস ছিল। তো আমি প্রথমে ডেইলি স্টারে দেখলাম, তো ডেইলি স্টারে দেখে আমি খুব কৌতূহলী হয়ে 2010-এর দিকে প্রথম এখানে যাওয়া শুরু করলাম এবং লাইভ যে কমেডি দেখার ব্যাপারটা এবং তখনকার সময় কমেডিয়ানরা এবং ক্রাউড, ওইটা আমার খুব ভালো লাগতো। তো এরপরে আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম, যখন মাঝে মাঝে যখন দেশে আসতাম আর যখনই তখন শো থাকতো আমি দেখতে যেতাম। তাহলে কমেডি শুরু করলাম কিভাবে, সেটা আসলে বলা যায় যে 2019-এর লাস্টের দিকে, অক্টোবর মানে এক্সাক্ট মান্থ, ওই সময় ওপেন মাইক বলে একটা অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, যেখানে হচ্ছে যে কেউ এসে কমেডি করতে পারে। এটা কিন্তু এখনো হয়, কন্টিনিউয়াসলি হয়। এই ওপেন মাইকে কি হয়, নতুন কমেডিয়ানরা রেজিস্টার করে তারা কমেডি ট্রাই করতে পারে এবং পুরাতন কমেডিয়ানরাও তাদের নতুন মেটেরিয়াল ট্রাই করে, বিকজ এসে চর্চার ব্যাপার। তো আমি এরকম একটা ওপেন মাইকে গিয়ে নাম লিখে দোয়া দুরুদ পরে উঠে গেলাম। তার আগে প্র্যাকটিস করেছিলেন কয়দিন? প্র্যাকটিস আসলে এটা আসলে নিজে কিছু লিখে টিকে আয়নার সামনে দাঁড়িয়ে টেরিয়ে পরে উঠে গেছে আর কি। এটা অনেক ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি, এটা এক্সটেম্পোর একটা ব্যাপার অনেক ক্ষেত্রে। এটা মানে সেই প্রথমবার মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর আগে একটু প্রস্তুতি ছিল কয়েকদিনের? না, এরকম খুব বেশি প্রস্তুতি না। আমি আসলে খুব অলস মানুষ, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, এটা আমি বলতে গেলে মানুষরাই নিজেকে অলস দাবি করে। আমি এখন তো সবাই, এটা 90% হতো এরকম, 10% কিছু থাকবে যেটা আসলে কোনো কিছুর মধ্যে পড়ে না। তো আমার ওই ওপেন মাইকের পরই দেখা গেল যে আমাকে অনেকে এসে খুব ভালো ভালো কথা বলা শুরু করলো। কেন বললো আমি জানি না, পরে মনে হলো যে ঠিক আছে কন্টিনিউ করতে থাকি। তো করতে করতে তো 5টা বছর চলে গেল, আই এম স্টিল ডুইং কমেডি আর কি। তার মানে শখের বশে এবং একজন কমেডি ভক্ত হিসেবে দেখতে দেখতে আপনারও একদিন সাহস করে মাইক্রোফোনের সামনে দাঁড়ানো, এবং তারপর নিজে কমেডিয়ান হয়ে যাবেন, বুঝতেও পারলেন না, জানতেও পারলেন না কিভাবে হয়ে গেলেন। তো এই যে জার্নিটা, এখন কি মনে হয় কমেডিয়ান না হলে কি হতো? কমেডিয়ান না হলে আমার লাইফে মানে কমেডি করা বা না করা এটা একটা আলাদা পরিচয় অ্যাড করেছে। আমি যেটা করি সেটাকে, সেখান থেকে যে আমি কমপ্লিটলি নিজে ডিফারেন্ট কিছু করছি এরকম কিছু না। আমি ইঞ্জিনিয়ার, এটা আমার ডে টাইম জব। সন্ধ্যার পর আমি মঞ্চের মানুষ। তো আরেকটা কথা, যদি আমি খুব ডিপলি ফিলোসফিক্যাল একটা অনেস্ট ট্রুথ শেয়ার করি, যে 2019-এ আমি কেন কমেডি করা শুরু করলাম, সেটা হচ্ছে কিছুটা নিজের মনকে ডাইভার্ট করা দরকার ছিল। এবং এটা আমি আসলে একটা ন্যাশনাল নিউজ পেপারের একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আই ডু কমেডি বিকজ আই ক্যানট অ্যাফোর্ড থেরাপি। ইয়েস, আমি আপনার এই কথাটা দেখেছিলাম এবং আমি ভেবে এসেছিলাম যে আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যাটা জানতে চাইবো। প্লিজ একটু ব্যাখ্যা যদি করেন। ওয়েল, এটা বলা যায় যে নিজেকে কোনো কিছুতে মানে ব্যস্ত রেখে, নতুন একটা স্কিলে নিজেকে ব্যস্ত রেখে বলা যায় যে অন্যান্য কোনো কিছু থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিলাম, এটা যদি সত্যি কথা বলতে হয়। বাট বিকজ আমার কাছে এটা একটা থেরাপিউটিক জার্নি। ওয়ান্স আই, মানে একদম অনেস্টলি যদি বলি, যে ওয়ান্স আই হিট দ্য স্টেজ, দ্য লাইট, দ্য পিপল, দ্য লাফটার, কমেডিয়ানরা কিন্তু হাসে না। ইউ গোনা সি দ্যাট the loudest comedy actually, মানে আপনি কমেডি করতেছেন, হ্যাঁ, অপর পাশে মানুষজন হাসতে হাসতে মরে যাচ্ছে, বাট ওইটা একটা ব্যাপার হচ্ছে যে নিজেকে একটা নতুন জার্নির মধ্যে ফেলে দেওয়া। কারণ এটা সামওয়ে একটা কঠিন একটা জব, হয়তো অনেকের কাছে কঠিন না, কিন্তু আমার মতো মানুষের কাছে এটা এখনো একটা কঠিন একটা ব্যাপার। আর যখন আমি সামনে দেখি যে মানুষজন হাসতেছে, তাদের কিন্তু পর্দা উঠে যায়, মানুষের ভিতরটা দেখা যায়। হ্যাঁ, ইটস এ বিউটিফুল জার্নি। যে যখন মঞ্চে থাকি, মানুষকে যতটুকুই হাসাতে পারি। আমি হয়তো ডেন্টিস্ট হলে অনেকের দাঁতের সমস্যা বের করে ফেলতে পারতাম হাস্যরত, বাট আমি যেহেতু ডেন্টিস্ট না,
তো আমি দেখতে পারি যে তাদের মনের ভিতরটা কি, এবং আমি হয়তো কিছুটা সময়ের জন্য মানুষকেও তাদের বেদনা দুঃখ বা লাইফের যে বিভিন্ন কিছু আমাদের ঘটে যায়, বিভিন্ন বাঘগুলো যায়, ওইখান থেকে আমি হয়তো কিছুক্ষণের জন্য তাদেরকে ভুলিয়ে রাখতে পারি, এটাই আর কি। এবারে আমার একটা যেটা জানতে ইচ্ছে করছে, আপনি মঞ্চে অভিনয় করেন এবং আপনি মঞ্চে কমেডিও করেন, দুটোর মধ্যে পার্থক্যকে আপনি কিভাবে দেখেন? আসলে আমি মঞ্চ খুব পছন্দ করি, তো কমেডি থেকে মঞ্চের শুরুটা ছিল। তারপরে যেটা হলো যে থিয়েটারের প্রতি আলাদা একটা ভালোবাসা আসা শুরু করলো, যেটা আমি হয়তো আপনাকে ব্যাকস্টেজে বলছিলাম যে এখানে একটু আসি আগে, যে বাতিঘর থিয়েটারের সাথে আমি আছি আর কি। তো বাতিঘর থিয়েটারের আগে আমি একটা ফ্যান ছিলাম, যে ওদের নাটক দেখতাম, মাঙ্কি ট্রায়াল দেখে আমি ওদের পেজটা ফলো করা শুরু করলাম। সেটা ছিল মানে মোটামুটি 1.5 বছর আগে ঘটনা। তো আমি মোটামুটি 3 বছর কমেডি করার পরে আমি আবিষ্কার করলাম যে আমি একটু ফ্ল্যাট লাইন হয়ে যাচ্ছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন কিছু আনতে পারছি না। আমার হয়তো কমেডিয়ানদের লিখতেও হয়, আবার তাদের পারফরমেন্সের দিকেও মনোযোগ দিতে হয়। তো আমার মনে হলো যে আমার নতুন কিছু স্কিল ডেভেলপমেন্ট করা উচিত কমেডির জন্য। তো এই জন্য আমি পরে যখন দেখলাম আমার প্রিয় বাতিঘর তারা একটা ওয়ার্কশপ দিয়েছে, থিয়েটারের ওয়ার্কশপ, তার মনে হলো এটা তো একটা সুযোগ, আমি থিয়েটারে কিছু জিনিস আমি শিখলে মঞ্চের আসলে সবকিছুই কিন্তু কমপ্লিমেন্ট করে। পৃথিবীতে সব স্কিলই কিন্তু একজনকে কমপ্লিমেন্ট করে। তো আমি বাতিঘর থিয়েটারের ওয়ার্কশপে যোগদান করলাম। তো 1 মাসে একটা ওয়ার্কশপ ছিল, খুব মজা লাগলো, আমি খুব এনজয় করে ওয়ার্কশপটা করলাম। তারপরে দেখলাম যে ঢাকঢোল পিটিয়ে টিটিয়ে তারা বললো যে এখন থেকে আপনারা বাতিঘর দলের সদস্য। আমি যে থিয়েটার করবো এটা আসলে আমার কল্পনা ছিল না, কারণ থিয়েটারটা আমার কাছে একটা খুব কঠিন একটা জায়গা। এটা একটা দারুণ একটা আর্ট ফর্ম, যেটা অনেক সাধনা লাগে। আপনি জানেন যে অনেক সময় দিতে হয়, এবং এই জিনিসটা একটা মার্সিলেস জায়গা, আপনি মঞ্চে ভুল করতে পারবেন না। স্ট্যান্ড আপ কমেডিতে আপনি ভুল করেন, আপনার স্ক্রিপ্ট অনেক কিছু হতে পারে, আপনি স্ক্রিপ্ট কি করছেন এটা আপনার নিজের ব্যাপার, কিন্তু মঞ্চ একটা দলগত জায়গা, এটা দীর্ঘ সময়ের একটা জায়গা, এবং আপনার প্রত্যেকটা জায়গা হচ্ছে মাপা, প্রত্যেকটা স্ক্রিপ্ট এবং সংলাপ মাপা, এবং আপনার কো আর্টিস্ট কো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে আপনার কিন্তু কন্টিনিউয়াসলি ওই বন্ডেজটা থাকতে হয়। একজন ভুল করলে আরেকজনও ভুল করে ফেলতে পারে, পুরো সিস্টেমটাই হয়তো পুরোটা একদম ফল্টার হয়ে যাবে। এবং আপনি যদি ভুল করেন এবং আপনি যদি শুরু করেন, চিন্তা করেছেন যে আপনার জন্য কত বড় লজ্জার জায়গা, আর মঞ্চে যেখানে মানে 500 মানুষ বসে আছে, তাদের সামনে এখন ছি ছি লজ্জা একটা ব্যাপার। খুব সম্প্রতি বাতিঘর থিয়েটার থেকে বেশ কিছু পরিকল্পনা ছিল, ওদের কিছু অ্যাক্টিভিটি ছিল, একটু সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আমাদের বাতিঘর থিয়েটারে 3 দিন ধরে, মানে অ্যাকচুয়ালি 4 দিন ধরে সত্যিকার অর্থে 8, 9, 10 তারিখে ছিল 3 দিনে 3টা নাটক, মাঙ্কি ট্রায়াল, উনাজাল এবং ভগবান পালিয়ে গিয়েছে। আমাদের 3টাই সারা জাগানো নাটক। আসলে আমাদের যে কটা নাটক আছে প্রায় 6-7টা, প্রত্যেকটি সারা জাগানো। তো এখন সবচেয়ে সারা জাগানো যে 3টা, কারণ আমাদের তো মানে এত সময় ছিল না, এই 3টি নাটক আমরা মঞ্চায়িত করেছি, এবং আমাদের আরো অনেক নাচ গান হয়েছে। আমরা পুরা শিল্পকলা একাডেমিতে আমরা অনেক সাজসজ্জা করেছি, মানে দর্শকদের সাথে অনেক ইন্টারাকশন হচ্ছে, খুবই মজা করা হয়েছে। আমাদের যুগোত্তীর্ণ হলো মানে প্রায় 12 বছরের উপরে আমাদের আর কি বয়স হয়ে গেল। তো আমি খুবই গর্বিত, একজন প্রাউড মেম্বার বাতিঘর থিয়েটারের আর কি। বাহ, চমৎকার। এবার একটু আপনার ব্যক্তিগত অভিনয় প্রসঙ্গে আবারও আসতে চাই। আপনি বলছিলেন যে জীবনের ফেজ 1 ছিল ইঞ্জিনিয়ার হিসেবে, ফেজ 2-তে আপনি একজন কমেডিয়ান এবং অভিনেতা। অভিনয়টা আপনি মঞ্চেও করছেন, স্ক্রিনেও করছেন, আমরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আপনার দারুণ সব কাজ দেখছি, ওভিসি টিভিসি সবকিছু নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। একটু আপনার ওয়েব সিরিজগুলো সম্পর্কে অভিজ্ঞতাটা কেমন ছিল, সুযোগ কিভাবে আসলো? আসলে বলা যায় যে মেইন স্ট্রিম মিডিয়া বা ওটিটিতে প্রথম কাজটাই ছিল আমার শাফায়েত মনসুর রানার অদৃশ্য। ওইটাতে আমার আসলে ক্যামিওই ছিল বলা যায়, 2টা সিন ছিল, রাজনীতিবিদ ক্যারেক্টার ছিল, আর তখন আমার ফেসটা ছিল বল্ড, আমি একটা সময় বল্ড ফেস, টাক মাথায় ছিলাম। তো ওই লুকটা সামওয়ে ভাইরাল হয়ে যায়, তখন নাটকের গ্রুপ এবং ফেসবুকে অনেকেই মিম টিম বানিয়ে ফেলে, এবং ওই জায়গাটা নিয়ে অনেক ক্লিপ টিপ বের হয় আর কি। সামওয়ে প্রথম এপিয়ারেন্সটাই আর কি ভাইরাল হয়। টেলিকমিউনিকেশনে কাজ করেছি কিছু, তারপরে যে মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং নিয়ে কিছু কাজ করেছি, আর সামনে কিছু আরো নতুন আসতেছে আর কি। নিজের কোন পরিচয়টা দিতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? থিয়েটার আর্টিস্ট, কারণ এটা না একটা জার্নি, এই জার্নিটা প্রত্যেকটা নাটক প্রোডাকশন নতুন নতুন চ্যালেঞ্জ, প্রচুর পরিশ্রম করতে হয়,
এখানে মানুষগুলোও খুব অদ্ভুত, সত্যি কথা বলতে গেলে। এই শিল্পকলা একাডেমি বা মহিলা সমিতি বা ইভেন এই নাটকটা নিয়ে আমার ঢাকার বাইরে কিন্তু মানে প্রায় 6-7টা ভ্রমণ আমার করা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে। যেমন টাঙ্গাইলে মাঙ্কি ট্রায়ালে আমি মেয়র ক্যারেক্টারটা যখন করতাম, টাঙ্গাইলে একবার মনে আছে যে রাতের বেলা শো হলো, পরদিন দুপুরবেলা আমি ঘুরতে বের হয়েছি, টাঙ্গাইল শহরে আমাকে কয়েকজন দেখে বলতেছে এই মেয়র যাচ্ছে। হ্যাঁ, তো মানে এই জিনিসটা আমার মনে হয় আমি নিজেকে আসলে থিয়েটার আর্টিস্ট কর্মী এটা বলার তো মানে আমি এখানে এত ডেডিকেটেড কর্মী দেখেছি আমার দলের বা অন্যান্য দলের অনেকেও, যে 15 বছর 20 বছর বা 30 বছর লম্বা সময় ধরে, আমি তো মাত্র নতুন শুরু করলাম, ওনারাও নিজেদেরকে থিয়েটার কর্মী বা থিয়েটার আর্টিস্ট বলতে পছন্দ করেন। কিন্তু আমি সেই নামটা নিলে মনে হয় যে ওনারা যেরকম ত্যাগ তিতিক্ষা করে এসছেন, আমি তো সেটা করে আসি নাই, বা ওই জার্নিটা করার মতো হয়তো সাহসও আমার নেই। তারপরও ওই নামটা একটু বেয়াদবের সাথে মতোই বলে ফেলি আর কি, যে হ্যাঁ আমি নিজেকে অ্যাক্টর বা থিয়েটার কর্মী বলতে পছন্দ করি বেশি, অ্যাক্টরও বলবো না। যেমনটা আপনি বলছিলেন যে প্রত্যেকটা স্কিল একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে, সো হয়তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই হয়েছে যে মানুষ একজন মঞ্চ অভিনেতা কমেডিয়ান সবকিছুকে মিলিয়েই মানুষ আপনাকে সেভাবে আসলে পরিচিতিটা মানুষ দাঁড় করাতে ভালোবাসে, পছন্দ করে। তো এবারে একটু আমার যেটা মনে হয় যে আপনারা তো কমেডি করছেন, কিন্তু বাংলাদেশে এই কমেডিটা কিন্তু 5 বছর পেছনেও যদি ঘুরে তাকাই তখনও কিন্তু ছিল না কিছু। স্ট্যান্ড আপ কমেডি কি এটা আসলে বাংলাদেশের মানুষ জানতোও না। সেই জায়গায় আপনারা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে নিশ্চয়ই একটা দায়িত্বের জায়গা থাকে যে যারা কমেডিয়ান হতে চায়, যারা এই স্কিলটা ডেভেলপ করতে চায়, তাদের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে এখন পর্যন্ত ঢাকাতে যদি বলি যে 2-3টা কমেডি হাউস, মানে একটা নাভিস কমেডি ক্লাব তো একদম প্রপার একটা কমেডি ক্লাব সেট আপ, একদম প্রপার কমেডি। আর এছাড়া আছে স্ট্যান্ড আপ ঢাকা, যেটা বিভিন্ন রেস্টুরেন্ট এবং ক্যাফেতে আপনার কমেডি শো করে থাকে। এছাড়া আছে কমেডি হাউস, এটা ঢাকা ভিত্তিক। আর ঢাকার বাইরে চিটাগাঙে লাফটার হাউস আছে, হ্যাঁ, এরকম আরো বিভিন্ন জেলা ভিত্তিক কিছু কমেডি হাউস করছে। এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার ওন ওয়ে। কমেডিয়ান হতে গেলে আসলে দুটো জিনিসের কোনো ব্যত্যয় ঘটা উচিত না, একটা হচ্ছে লেখালেখি, আর একটা হচ্ছে গিয়ে হিট দ্য স্টেজ, রেগুলার পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে প্রতিনিয়ত ফিচার শো হয়, প্রতিনিয়ত ওপেন মাইক হয়। এখানে কমেডিয়ানদের যত লম্বা সময় কমেডিয়ান হোক না কেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি পারলে প্রতিদিনই স্টেজে উঠে প্র্যাকটিসের জন্য হলো, ইভেন কারো শো হচ্ছে তারা গিয়ে মাঝে মাঝে গিয়ে বলে যে আমাকে একটু 5 মিনিটের জন্য উঠতে দেওয়া যায় কিনা, কারণ তারা নতুন ম্যাটেরিয়ালও ট্রাই করে। আর এই জিনিসটা না ঝালাইয়ের ব্যাপার, আপনি যত স্টেজে হিট করবেন তত আপনি ইমপ্রুভ করবেন, এটার কোনো মানে অল্টারনেটিভ নেই। যখন আপনি পারফর্ম করেন তার আগে যে স্ক্রিপ্টটা বা লেখালেখিটা করেন, সেই আইডিয়াটা আসলে আপনি কিভাবে তৈরি করেন, ডেভেলপ করেন? আমার মনে হয় বিভিন্ন কমেডিয়ানরা বিভিন্নভাবে লেখালেখি করে। আমার নিজের স্টাইলটা হচ্ছে আড্ডা মেরে মেরে আমার বিভিন্ন রকমের আইডিয়া আসে। যখন আসে তখন কি ফোনে টুকে ফেলেন? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা অ্যাকচুয়ালি ইউ গট ইট। আমার আসলে দেখা যায় যে বিভিন্ন সময় আমি হয়তো বাইকে করে কোথাও যাচ্ছি, হঠাৎ করে মাথার মধ্যে একটা জিনিস আসছে, আমি টেক 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 করে ওই নোটটা নিয়ে রাখি। আসলে আমরা যখন একটা কিছু পারফর্ম করি সব সময় যে প্রত্যেকটা পারফরমেন্স হিট হবে, বেস্ট হবে, সেটা তো আসলে হয় না। কখনো এমন হয়েছে যে আপনি নিজের পারফরমেন্স করছেন, ওই সময় আপনিই খুব ডিসঅ্যাপয়েন্টেড যে হলো না, ইটস নট ওয়ার্কিং, ভালো লাগছে না? গত 5 বছরে অনেক হয়েছে। নিশ্চয়ই। এটাকে কমেডি পরিভাষায় বলে বম্ব করা, মানে মানুষ হাসতেছে না, এরকম অনেক হয়। এটা আমার ক্ষেত্রে এবং অনেক রেগুলার কমেডিয়ানদের ক্ষেত্রেও এটা হয়। এটা একদম অনেস্টলি বলতে গেলে ভিতরে নিজেকে মেরে ফেলে। ওই দেখা যায় যে আমার অনেক ক্ষেত্রে সামথিং ইজ অফ, হয়তো আমার কিছু একটা, আমার ডেলিভারিতে সমস্যা বা আমার ওই দিন ভয়েস লেভেলটা কোনো জায়গায় নাই। এবং অনেস্টলি বলতে গেলে আমি দেখতেছি যে এই জোকে আগেও মানুষ হাসছে, আজকে মানুষজন শুনশান নিস্তব্ধতা, এই নিস্তব্ধতা না ভিতরে আপনাকে মেরে ফেলে। আমি হয়তো ট্রাই করতেছি জাম্পিং টু মাই অ্যানাদার সেট, বাট হয়তো ওই দিন কপালে নাই যে মানুষ হাসবে, বা হয়তো কিছু মানুষ এসে তারা ডিসাইড করে আসছে যে আজকে আমি হাসবো না, হাসা
আমি পুরো সুপার গ্লু দিয়ে এসেছি, বাট আসলে অডিয়েন্সকে দোষ দিয়ে লাভ নেই। ইফ দ্য অডিয়েন্স ডোন্ট লাভ, ইটস মাই রেসপন্সিবিলিটি। আশা রাখছি যেভাবে এখন আমাদেরকে হাসান, আনন্দ দেন, ঠিক সেভাবেই সামনের দিনগুলোতেও আমাদেরকে আনন্দ দিয়ে যাবেন, বিনোদিত করবেন। অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে আপনাকেও ক্যামেরার বাইরেও আপনি আমার লাইভ শোতে আসবেন এবং সেটা দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বাংলা ভিশন পরিবারকে ধন্যবাদ যে আমার মতো একজনকে এখানে এনে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আপনি কিছু জানেন না, এটা বোঝাই হচ্ছে প্রকৃত প্রজ্ঞা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।